প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022-এ জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা। এই জন্য আমি মোট 100টি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট 100টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দিতেছি। এর আগে আমি সাজেশন আকারে পর্ব 1 এবং পর্ব 2 দিছি। আজকে আমি পর্ব 3 দিতেছি। খেয়াল করি 21 নাম্বার 1, 3, 6, 10, 15, 21 ধারাটির একাদশতম পদ কত? 46, 76, 66, 56। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করব, এখানে খেয়াল করি 1, এরপরে আছে 3, এরপরে আছে 6, এরপরে 10, 15, 21। এর একাদশতম পদটা কত হবে? এখানে 6টা পদ দেওয়া আছে। এদের মধ্যে পার্থক্যগুলো আমরা খেয়াল করি। 3 আর 1 এর পার্থক্য হলো 2, 6 এবং 3 এর পার্থক্য হলো 3, এরপরে 6 এর পরে 10 অর্থাৎ 4 বাড়ছে, এরপরে 10 এর পরে 15 5 বাড়ছে, 15 পরে 21 6 বাড়ছে। এখানে পার্থক্যগুলো আমরা খেয়াল করলে দেখতে পাইতেছি যে এখানে এক এক করে বৃদ্ধি পাইছে। 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5, এরপরে 6। তাহলে এরপর একটা হবে 7। এইভাবে 11তম পদটা কত হবে? তাহলে 11তম পদে পার্থক্য হবে এই 11। এখন আমাদের প্রশ্ন হলো যে ধারাটির একাদশতম পদটা কত? তাহলে একাদশতম পদটা হবে, এখানে বিষয়টা খেয়াল করি, 1 আর 2 যোগ করলে পাইতেছি পরের পদটা 3, এই 3 আর এই 3 যোগ করলে 6 পরের পদ পাইতেছি। তাহলে এইভাবে যদি আমরা অগ্রসর হই, এই 15-র সাথে 6 যোগ করলে 21, তাহলে 21-এর সাথে 7 যদি যোগ করি তাহলে সপ্তম পদটা পাবো। অর্থাৎ 21 যোগ 7 ইকুয়াল টু হলো 28। এটা হলো সপ্তম পদ। এই 28-এর সাথে পরবর্তী 8 যোগ করলে পাবো আমরা অষ্টম পদ, অর্থাৎ এটা হবে 36। 36-এর পরে 9 যোগ করলে পাবো আমরা নবম পদ 45। এরপরে এই 45-এর সাথে পরবর্তী পদ 10, পরবর্তী পার্থক্য 10 যোগ করলে পাই আমরা 55। এরপরে 11তম পদটার সাথে 11 যোগ করলে পার্থক্য আমরা পাবো 66, অর্থাৎ 11তম পদটা হলো 66। ঘ নাম্বার আনসার। এরপরে অঙ্ক f of x ইকুয়াল টু x মাইনাস 1 হোল স্কোয়ার হলে f5 ইকুয়াল টু কত? অর্থাৎ এখানে একটা ফাংশন দেওয়া আছে f of x ইকুয়াল টু ধর, যেখানে x এর মান যদি 5 হয় তাহলে এই ফাংশনটার মান কত? তাহলে f of 5 ইকুয়াল টু হবে, এখানে x এর মান 5 মাইনাস 1 এত হোল স্কোয়ার ইকুয়াল টু 5 মাইনাস 1 মানে 4 স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে আনসার হলো প্রথমটা। এরপরটা খেয়াল করি 23 নাম্বার 600 টাকার 6 বছরের সরল সুদ 180 টাকা হলে সরল সুদের হার কত? সুদের হার নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে খেয়াল করি 23 নাম্বার 600 টাকা 6 বছরের সরল সুদ 180 টাকা সুদের হার। তো এই ক্ষেত্রে আমরা I ইকুয়াল টু PNR এই সূত্র দিয়ে সলভ করতে পারি, বা আমাদের সুদের হার মানে R দরকার। R ইকুয়াল টু I বাই PN ইকুয়াল টু I এর মান দেওয়া আছে সরল সুদ 180 টাকা, P এর মান হলো 600 টাকা, N এর মান 6 বছর, N হলো সময় 6 বছর। আচ্ছা 1 0 1 0 কাটা 6 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি 3, 3 6 18, 3 দিয়ে 60কে যদি আমরা ভাগ করি তাহলে পাই 20, 3 20 60, এখানে 1 ইকুয়াল টু 1 বাই 20। এখন যেহেতু সুদের হার নির্ণয় করতে হবে তাহলে 100 দিয়ে আমাদেরকে এটাকে গুণ করতে হবে। তাহলে 20 দিয়ে ভাগ করলে 5 20 100 ইকুয়াল টু 5%। তাহলে আনসার হলো লাস্টেরটা। এটা আমরা সূত্র প্রয়োগ না করেও সলভ করতে পারি। খেয়াল করি এখানে 600 টাকার 6 বছরের সরল সুদ 180 টাকা হলে সুদের হার কত? সুদের হার বলতে আসলে কি বোঝায় সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। সুদের হার নির্ণয় করার কথা বললে আমরা 100 টাকার 1 বছরের সুদ নির্ণয় করব, তাহলে সুদের হার পেয়ে যাব। তাহলে এটা আমরা পরীক্ষার হলে যেভাবে আনসার করব, কোনো সূত্র টুত্র লেখার দরকার নাই। 600 টাকার 6 বছরের সরল সুদ এত টাকা দেওয়া আছে, তাহলে 1 বছরের সুদ হবে 180 বাই 600, এভাবে আমরা লিখবো। 1 বছরের 1 টাকার 1 বছরের সুদ হবে 180 বাই 600, 1 বছরের সুদ হবে কম, এই জন্য 6 নিচে চলে আসবে।
এরপরে জাস্ট আমরা ভাগ করব, 1 0 কাটা 6 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে ভাগ করলে 20, 1/20। এরপরে 100 দিয়ে গুণ দিয়ে দিব, 100 দিয়ে গুণ দিয়ে দিলে 5, এই হলো 5%, ঠিক আছে। আচ্ছা, এরপরের অঙ্কটা আমরা খেয়াল করি, যদি x + 2y = 4 এবং x = 2 হয় তবে x এর মান কত। এই জাতীয় অঙ্ক সহজে সলভ করার জন্য আমরা যে কাজটা করব, অপশন টেস্ট এর মাধ্যমে অঙ্কটা সলভ করব। অপশন টেস্ট এর মাধ্যমে যদি আমরা সলভ করি তাহলে খুব কম সময় হয়ে যাবে। যেমন খেয়াল করি, x + 2y = 4 দেওয়া আছে। এটা একটা সমীকরণ, এটা আমরা জানি যে মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, বাম পক্ষ আর ডান পক্ষ থাকে, সেটা একটা সমীকরণ হয়। তাহলে x এবং y এর এমন একটা মানের জন্য এই সমীকরণটা অবশ্যই সঠিক বা সিদ্ধ। তাহলে আমরা দেখব যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান কোন মানের জন্য x এবং y এর কোন মানের জন্য সমান হয়, তাহলে আমাদের আনসার করতে সময় কম লাগবে। আবার এখানে দেওয়া আছে x = 2, এটাও একটা সমীকরণ। তো এটাকে আমি লিখতে পারি, এই 2 কে লিখতে পারি 2 × 1, অর্থাৎ x এর মান ধরলাম 2, y এর মান ধরলাম 1। তো x এর মান 2, y এর মান যদি আমি এখানে 1 ধরি, তাহলে এখানে 2 আর 2 = 4 হয়। তার মানে x এর মান 2 আর y এর মান হলো 1। এখান থেকে আমরা সহজে নির্ণয় করতে পারি। তাহলে x এর মান কত, তাহলে x এর মান 2, এটা আনসার সহজেই। এটা বোঝানোর জন্য বললাম, আমরা কিন্তু মুখে মুখে খাতা কলম ছাড়া এটা আনসার দিতে পারি। যখন x = 2 দেওয়া আছে, তো এটাকে লিখবো আমরা 2 × 1, তো x এর মান 2, এই আনসার, x এর মান চাইছি। এখন বলতে পারে x² + y² এর মান কত, এরকম বলতে পারে, অথবা x³ + y³ এর মান কত। তো এখান থেকে x এর মান পাইলাম 2, y এর মান পাইলাম 1, তাহলে x² হলো 4 আর y এর মান 1 যেহেতু, তাহলে 1² হলো 1। তাহলে এইরকম চাইলে এটার মান হইতো 5, এরকম চাইলে 2³ মানে 8, 1³ মানে 1, তখন তার মান হইতো 9। এই জাতীয় অঙ্ক আমরা এইভাবে সলভ করবো। আচ্ছা, এরপরের অঙ্কটা খেয়াল করি, এরপরে বলছে 25 নাম্বার, 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত। 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক আমরা ধরলাম, প্রথমটাকে ধরলাম আমরা a, আর এটাকে এভাবে লিখবো এই জাতীয় অঙ্ক, a/b = c/d। আমরা এই ডিটা নির্ণয় করবো। a b c তিনটা দেওয়া আছে, মনে করলাম a হলো 3, b হলো 9 আর c হলো 4। চতুর্থটা আমরা d ধরলাম, এই ডিটা নির্ণয় করবো। তাহলে a হলো 3 আর b হলো 9 = c ধরলাম আমরা 4 আর d = what, এটা নির্ণয় করবো। তো 3 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে 3 আর এখানে 1, d আর 1 গুণ করলে হয় d = 3 × 12। তাহলে আনসার হলো 12, লাস্টেরটা, এটা না, এইখানে 12 ক। আচ্ছা, এরপরে 26 নাম্বার, a অনুপাত b = 4 অনুপাত 7, b অনুপাত c = 5 অনুপাত 6 হলে a b c এর অনুপাত কত। a b c এর অনুপাত কত। আচ্ছা, দেওয়া আছে a অনুপাত b = 4 অনুপাত 7, আর এটা দেওয়া আছে b অনুপাত c, b অনুপাত c = 5 অনুপাত 6 দেওয়া আছে। এখন a b c সমান কত। এখানে খেয়াল করি, তিনটা চলক দেওয়া আছে a b এবং c। এই ক্ষেত্রে এই যে bটা একই, এই কোণাকুণি b আর b একই মান হবে, কিন্তু এখানে b এর মান দেওয়া আছে 7 আর এইখানে b এর মান দেওয়া আছে 5। কাজে এই দুইটা যেহেতু ভিন্ন, এই দুইটাকে যদি আমরা একই সংখ্যা বানাইতে পারি, একই অনুপাত বানাইতে পারি, তাহলে আমরা abc পাওয়া যাবো। এত 4 দেওয়া আছে, c 6 দেওয়া আছে, দুইটা ভিন্ন, শুধু bটা এখানে যেহেতু একই, এই দুটাকে আমরা একই বানাবো। এই দুটো একই বানানোর জন্য এইটাকে আমরা 5 দ্বারা গুণ করব, তাইলে হবে, আর এইটাকে আমরা 7 দ্বারা গুণ করব। একটাকে একটা দ্বারা গুণ করলে সমান হয়। তাহলে এটাকে গুণ করব আমরা 5 দ্বারা, এই যে এই বি এর মানটা দ্বারা, আর এইটাকে গুণ করব এই বি এর মান 7 দ্বারা। তাহলে এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, 4 5 20 অনুপাত 5 দ্বারা গুণ করলে 5 7 35 = আর এইটাকে গুণ করব আমরা এই যে 7 দ্বারা, এটা, তাহলে 7 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে 35 অনুপাত, এটাকে 7 দ্বারা গুণ করলে হবে 42। সুতরাং a অনুপাত b অনুপাত c = a হইল প্রথমটা 20 অনুপাত b হইল এই যে এই দুইটা থেকে আমরা একটা নিব, কারণ এই কোণাকুণি b ছিল, এই কোণাকুণি এই দুইটা থেকে আমরা একটা নিব 35
অনুপাত সি, সি হলো গিয়ে 42। তাহলে আনসার হলো 20, 35, 42, প্রথমটা অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি 27 নম্বর। দুইটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুইটির লসাগু 96 হলে গসাগু কত? আমরা জানি দুইটি সংখ্যার গুণফল কিন্তু তাদের লসাগু ইন্টু গসাগু। তাহলে গসাগু সমান হবে সরাসরি এই জাতীয় অঙ্ক যদি চাই তাহলে একটাকে একটা দ্বারা আমরা ভাগ করে দেবো। দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1536 ডিভাইডেড বাই লসাগু হলো 96, আমরা সরাসরি ভাগ দিয়ে দিব। কারণ আমরা জানি কি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু হলো দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল। তাহলে আমাদের চাইছে কি গসাগু নির্ণয় করবে। গসাগু যখন চাইবে দুইটি সংখ্যার গুণফল, তাহলে লসাগুটা এখানে গুণ আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে এটা, অর্থাৎ লসাগু আছে এই 96 ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুইটির গুণফল দেওয়া আছে 1536, সুতরাং গসাগু ইকুয়াল টু হবে এই 1536 ডিভাইডেড বাই 96। এভাবে যদি আমরা ক্যালকুলেশন করে লিখি, তো এমসিকিউতে ক্যালকুলেশন করার সময় নাই, আমরা সরাসরি লিখে ফেলবো গসাগু ইকুয়াল টু 1536 ডিভাইডেড বাই 96 অর্থাৎ লসাগু। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই 2 দিয়ে ভাগ করলে 48, 2 দিয়ে ভাগ করলে 7, তাকে 1, 6 আর তাকে 1, 8, এরকম। যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দিয়ে দ্রুত ভাগ করে ফেলবো, 2, 4, এরপর 2 দিয়ে ভাগ করলে 3, তাকে 1, 8, 4, আবারও 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 1, থেকে 1, 9, এরপরে 2, এরপরে হলো 12। এখন আমরা 12 দিয়ে ভাগ করতে পারি, যেহেতু ছোটো সংখ্যা 12 দিয়ে এটাকে ভাগ করলে হবে একবার, তাকে হইল 5, 12 আর 7, 7, 72, 6, 12, 72 অর্থাৎ 16 আনসার। আনসার হলো 16। এরপরে 28 নাম্বার, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার হলে এর পরিসীমা কত? যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার, তাহলে বর্গক্ষেত্রে একটা বাহু যদি আমরা এ ধরি তাহলে তার ক্ষেত্রফল হলো এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সমান আমরা লিখতে পারি 1600, বা এ ইকুয়াল টু √1600 ইকুয়াল টু 1600 বর্গমূল 16 বর্গমূল 4 আর 2 শূন্যের জন্য আমরা একটা শূন্য দিব, অর্থাৎ বর্গক্ষেত্রে একটা বাহু পাইলাম আমরা 40। তা আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা এরকম 4টা বাহু যেহেতু সমান, এটা এ হলে প্রত্যেকটাই এ, পরিসীমা মানে এই 4টা বাহুর যোগফল হলো পরিসীমা। তাহলে 4টা বাহু যদি যোগ করি তাহলে আমরা পাবো আমরা 4a, এ যোগ এ যোগ এ যোগ এ অর্থাৎ 4টা এ ইকুয়াল টু 4 ইন্টু এর মান পাইছি আমরা 40 ইকুয়াল টু 4 ছাড়া 16, 0, 160, অর্থাৎ এটার পরিসীমা হবে 160। আনসার হলো লাস্টেরটা 160 ঘ। এরপরে 29 নাম্বার, এরপরে 29 বলছে 500 টাকার আম কত টাকা বিক্রি করলে 3.5% লাভ হবে? যেহেতু লাভ হবে তাহলে নিশ্চিতই এটা বোঝা যাচ্ছে যে 500 টাকার জিনিসটা কিছু বেশি বেচতে হবে, ঠিক আছে। যেহেতু লাভ হবে অবশ্যই আনসারটা 500 চাইতে বড় হবে। এখানে যেহেতু 500 টাকার আম 3.5% লাভে বিক্রি করবে, তাহলে আনসারটা অবশ্যই 500 চাইতে বেশি হবে। কত বেশি হবে? 100 টাকা হলো 3.5 টাকা লাভ, তাহলে 500 টাকায় কত লাভ হবে? 500 টাকায় লাভ হবে 5 গুণ 3.5, তাহলে এটা যদি গুণ করি তাহলে আমরা পাবো 17.5, 3 5 15 আর 0.5 হলো আড়াই, এটা 17.5। তাহলে লাভ হয়েছে এত টাকা আর আসল ছিল 500 টাকা, তাহলে বিক্রি করতে হবে 517 টাকা 50 পয়সা। তাহলে আনসার হলো 517 টাকা 50 পয়সা, ঘ নাম্বারটা আনসার। যাই হোক এটা আমরা মুখে মুখে উত্তর দিতে পারি, 500 টাকার আম কত টাকা বিক্রি করলে 3.5% লাভ হবে। আমরা লিখবো 500 আসলটা প্লাস যেহেতু 3.5% লাভ করতে হবে, লাভ হলো 500 এর 100 ভাগের 3.5, যেহেতু 3.5% 100 ভাগের 3.5, তাহলে এই 2 শূন্য 2 শূন্য কাটা ইকুয়াল টু 500 যোগ 5 দ্বারা এটাকে গুণ করলে হবে 17.5 ইকুয়াল টু 517 টাকা। এরপরের অঙ্কটা আমরা খেয়াল করি, 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে? আচ্ছা, 60 জনে পারে
60 জনে পারে হইল গিয়ে 18 দিনে, 18 দিনে পারে। তাহলে একজনে পারবে বেশি দিনে, একজনে যদি সেই কাজটা করে তাহলে বেশি দিন লাগবে, তাহলে বেশি দিন লাগলে গুণ করলে আমরা জানি যে সংখ্যাটা বাড়ে। এরপরে বলছে উক্ত কাজ 36 জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারে। 36 জন লোকে যদি সম্পন্ন করে তাহলে কম সময় লাগবে, ডিভাইডেড বাই 36, 18 ইন্টু 60, তাহলে 18 দিয়ে এটা ভাগ করলে 2 দিয়ে 60কে ভাগ করলে 30, অর্থাৎ 30 দিন সময় লাগবে। আনসার হলো ক নাম্বারটা। যাই হোক, এই অঙ্ক আমাদের এরকম ক্যালকুলেশন করার দরকার নাই, আমরা এই প্রশ্নের মধ্যে সলভ করতে পারি। যেমন 60 জন লোক কোনো কাজ 18 দিনে করে, একজনে কত, এখানে আমরা 60 দ্বারা গুণ করে দিব, এরপরে 36 দিয়ে ভাগ করে দিব, এটা 2, এটা ভাগ করলে 30, এলো 30 দিন। যাই হোক, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষায় টিকতে হলে আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, আমাদেরকে পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে এবং ভালোভাবে প্রস্তুতি নেব, এবং ভালো মানের একটা সাজেশন অনেকটাই হেল্প করতে পারে। যেহেতু আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে 100টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দিতেছি, আশা করি প্রত্যেকটা পর্বই আমরা দেখব। মোস্ট ইম্পর্ট্যান্ট 100টি অঙ্ক আমরা সলভ করতেছি, এবং পরীক্ষা যখনই হোক সেটার জন্য আমরা অবহেলা করব না করে আমরা প্রিপারেশন নিতে থাকবো। যে কোনো মুহূর্তে জানুয়ারিতে হইতে পারে, জানুয়ারিতে যদি না হয় তাহলে হয়তো ফেব্রুয়ারিতে হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আশা করি জানুয়ারিতেই হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।